প্রবাদ আছে যেটা বলছে যে নদীতে কেউ যদি ঢিল ফেলে তাহলে নদী থেমে যায় না, এমনকি নদী তার গতিপথ পাল্টায় না। কালকে সংশোধনের বার্তা নিয়ে নিঃসন্দেহে আমাদের অত্যন্ত সংশয় ছিল। আর ২১-এর মঞ্চ থেকে নেত্রী যে যে বিষয়গুলো বলেছিলেন ২৪ ঘন্টা কাটতে না কাটতে বিষয়গুলো কোনটা কোথায় দাঁড়িয়ে আছে এই অনুষ্ঠানে আপনাদের দেখাবো। কি বলেছিলেন নেত্রী? সিন্ডিকেট, খাদান, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং গোষ্ঠীদ্বন্দ্ব, কোনো সন্দেহ নেই কড়া বার্তা দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে সিন্ডিকেট, খাদান রমরমিয়ে যেভাবে রাজ্য জুড়ে ব্যবসা চলছিল আজও সেইভাবেই চলছে। গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তর ২৪ পরগনায় খোদ তৃণমূলের ব্লক সভাপতি গুরুতর আহত হয়েছেন গোষ্ঠীদ্বন্দ্বে এবং ২৪ ঘন্টা কাটতে না কাটতে আসানসোলে নিজের স্কুল থেকে বেরোচ্ছিলেন শিক্ষক, স্কুলের সামনে তাকে প্রকাশ্যে মারা হয়েছে এবং অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা এবং প্রাক্তন কাউন্সিলর। এই সমস্ত নিয়েই আমাদের এই পর্ব, আমাদের এখনকার বিষয়। শুদ্ধকরণে টান নেই, সিন্ডিকেটই প্রাণ। রাজারহাট থেকে বর্ধমান হোঁচট খাচ্ছে নেত্রীর বার্তায়। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন শিশির বাজরিয়া, বিজেপি নেতা, আছেন সুখবিলাস বর্মা, কংগ্রেস নেতা, কিছুক্ষণের মধ্যে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য হাজির হবেন এবং রয়েছেন দেবনারায়ণ সরকার অধ্যাপক। ওদের কাছে যাব, কিন্তু প্রথমে সিন্ডিকেটের ব্যবসা একেবারে ২১-এর মঞ্চ থেকে কাছেই রাজারহাট। কি চলছে সেখানে? এখনও নেত্রীর বার্তা পাওয়ার পরও কি সেই একই রকমভাবে সিন্ডিকেটের ব্যবসা চলছে? আমাদের ক্যামেরায় কি ধরা পড়লো দেখুন। যদি কেউ মনে করেন তার সিন্ডিকেট করতে হবে, ইউ গো আউট, আই হ্যাভ নো প্রবলেম। সিন্ডিকেট করুন, তৃণমূল কংগ্রেস করবেন না। কর্মী সমর্থক যারা তৃণমূল কংগ্রেসেরই কর্মী সমর্থক আজকে বর্তমানে সবাই, বিরোধী কেউ নেই, সুতরাং দলেরই ছেলে। সুতরাং দল হয় তাহলে তাদের চাকরি দিক, আর নাহলে যে কোনো একটা রোজগারের উপায় করে দিক। মঙ্গলবার ২১-এর মঞ্চ থেকে তৃণমূল নেত্রীর দেওয়া শৃঙ্খলা বার্তার পর বুধবার নিউটাউনে এবিপি আনন্দর ক্যামেরা ধরা পড়ল এমন বাস্তবেরই ছবি। মুখ্যমন্ত্রীর ভাষণ স্থল থেকে ১৫ কিলোমিটার দূরে পৌঁছয়নি তার শৃঙ্খলা বার্তা। এখনও রমরমিয়ে চলছে তৃণমূলের সিন্ডিকেট রাজ, যেখানে সিন্ডিকেটের হর্তাকর্তারা জোর গলায় বলছেন পার্টিরই তো আমরা, কোনো আমার পার্টিতে কি দিচ্ছে আপনারা পার্টির, পার্টিরই তো আমরা, কোনো আমার পার্টিতে কি দিচ্ছে আপনারা পার্টির, তৃণমূল কংগ্রেস করেন আপনি। আমরা সবই একসাথে পার্টি করে, আমাদের উপরে একজন আছে, আর একজন আছে। এমনই প্রবল তাদের দাপট যে মুখ্যমন্ত্রীর ফরমানকেও থোড়াই ঘিয়ার। আজকে যে মিটিংটা হলো কালকে, আমার চাকরি বাদ আমি ওকে ছুটে যাবো? আমরা পেটে খিদে এখান থেকে খামাচ্ছি বলে তার পিছনে ছুটে বেড়াচ্ছি, এটা তো মানতে হবে আগে। আমার ওখান থেকে এখানে খাওয়া জোগাচ্ছি, ওখানে আমি দল করতে যাচ্ছি। আমি যদি খাওয়া যদি না পাই তোমার মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর বুধবারও নিউটাউন উপনগরীতে দাপিয়ে বেড়ালো শাসক দলের সিন্ডিকেট। এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। মুখ্যমন্ত্রী বলছেন যে সিন্ডিকেট করা যাবে না, সিন্ডিকেট করলে পার্টি করা যাবে না। আপনি শুনুন, আপনার যে কোনো একটা জায়গা থেকে নিয়ে আসতে হবে। আমাদের স্থানীয় লোকের সঙ্গে ভালোবেসে কাজটা করেন, হয়তো আপনার লস হবে, বাজারটা হয়তো 2 টাকায় 19-20 হচ্ছে, সেইটুকু না সহ্য করতে পারলে তাহলে মানে যে এলাকায় জমি কিনবো সেই এলাকায় সিন্ডিকেটের সঙ্গে কথা বলে বসে, মানে আমি চাইলে বাইরে থেকে নিতে পারি না, আমাদের কাছে যদি এখানে মাল আপনি কাজ করছেন আমরা দিতে পারবো। এবার আমরা একটা সিন্ডিকেট, আমরা এখানে ধরো ল্যান্ড লুজার, ভালো আমরা তো 1 টাকা 2 টাকা একটা লাভ করবো। 50,000 টাকা খেটে যদি 2,000 টাকা না লাভ করতে পারি, এক মাসে দিচ্ছি আমরা, আমাদের তাহলে কি করে চলবে? আর দাপট হবে নাই বা কেন? এই দেখুন, এক সিন্ডিকেটের নামে রীতিমতো বিজ্ঞপ্তি ছাপিয়ে ২১শে জুলাইয়ে সভায় যাওয়ার জন্য টাকা পর্যন্ত তোলা হয়েছে। এতে লেখা রয়েছে প্রত্যেক সদস্যের কাছ থেকে ১,০০০ টাকা সিন্ডিকেট থেকে কাটা হবে, ব্রিগেডের জন্য ৫০০ টাকা এবং পিকনিকের জন্য ৫০০ টাকা। যে সমস্ত সদস্য ব্রিগেডে যাবে তারা ব্রিগেডের জন্য দেওয়া ৫০০ টাকা ফেরত পাবেন এবং যারা যাবেন না তারা পাবেন না। বিরোধীরা কটাক্ষ করে বলছে মুখ্যমন্ত্রীর প্রতি সিন্ডিকেটগুলির অগাধ শ্রদ্ধা ভালোবাসা। সিন্ডিকেটের সদস্যরা জানেন মন থেকে মুখ্যমন্ত্রী কখনোই চান না তাদের কারবার বন্ধ হোক, তাই তারা নির্ভয়। খাদান কর্পোরেট এসব কথা যে বলছেন, ওরা কেউ তৃণমূলের ওদের স্থান হবে না, সেরকম যদি কোনো দিন হয় আমি নিশ্চিতভাবে বলতে পারি সেদিন মুখ্যমন্ত্রীর স্থান তৃণমূলে হবে না, অন্ততপক্ষে তিনি সবচেয়ে বড় মেন্টর। নিউটাউনে সিন্ডিকেট সংঘর্ষে বারবার রক্ত ঝরেছে। শাসক দলের 2 নেতা নেত্রীর অনুগামীদের মধ্যে সিন্ডিকেটের দখল দিয়ে বারবার উত্তেজনা তৈরি হয়েছে। এমনকি নেত্রীর বার্তার পরও নিচুতলার ছবিটা বিন্দু মাত্র বদলায়নি।
যদিও নেতাদের অনেকে পরিস্থিতি আঁচ করতে পেরে সিন্ডিকেট নিয়ে উল্টো সুর গাইতে শুরু করেছেন। তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত নিউটাউন এলাকায় যার সিন্ডিকেটের দাপটের অভিযোগ দীর্ঘদিনের, এমনকি গত মাসে যিনি নিজে বিধানসভায় দাঁড়িয়ে বলেন, আমি স্বীকার করছি নিউটাউনে সিন্ডিকেট রাজ আছে, কিন্তু সিন্ডিকেটের বীজ বপন করেছে আগের বামফ্রন্ট সরকার। সহজ পথে রোজগারের রাস্তা দেখিয়েছে তারাই, হঠাৎ করে সেই রোজগার বন্ধ করা যাবে না। এহেন তৃণমূল বিধায়কই নেত্রীর শৃঙ্খলা বার্তার পর দাবি করেছেন, আপনি কি মনে করছেন এই নিউটাউন বা রাজারহাট এলাকায় এই সিন্ডিকেট একটা বড় সমস্যা? এটা আমার ব্যক্তিগত, এটা তো আমার ব্যক্তিগত মনে করার ব্যাপার, এটা তো সরকার মনে করছে। আপনি তো বিধায়ক, মানে এখানকার এমএলএ। হ্যাঁ, নিশ্চয়ই বন্ধ হওয়া, যখন সরকার মনে করছে নিশ্চয়ই বন্ধ হওয়া উচিত। নিশ্চয়ই যখন দলের শীর্ষ নেতৃত্ব বলেছে সেখানে দল অসহমত হলে তো সেই দলেই থাকা উচিত নয় আমার। তবে শাসক দলের বিধায়কের এই দাবির ভিত্তি যে কতটা মজবুত তা তো বুধবার সরেজমিনে গিয়েই দেখা গেল। সিন্ডিকেট থাকবে, সব জায়গায় সিন্ডিকেট আছে, থাকবে, যতই মুখ্যমন্ত্রী বলুক। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। সেটা মহাভারতেরটা আমি ইউজ করি, সূচাগ্র মেদিনী। এই সূচাগ্র মেদিনীও আপনি রাজারহাটের আশেপাশের জায়গায় কিনতে পারবেন না যতক্ষণ না কোনো সিন্ডিকেটের কাছ থেকে কিনছেন। এটা মানে কোনো রকেট সায়েন্স নয়। এটা যদি মানে এটা আবিষ্কার করতে হয় না বা এবিপি আনন্দকে ক্যামেরা নিয়ে খুঁজে পেতে হয় না। প্রশাসন চাইলে 30 সেকেন্ডে বন্ধ করতে পারে, বন্ধ হয়নি। গতকাল যেরকম আজও হুবহু সেরকম। সিন্ডিকেটই প্রাণ। দেখুন, প্রাণ বাঁচাবার জন্য আমাকে তো পেটে ভাত দিতে হবে, নাহলে প্রাণ বাঁচবে না, এটা ফ্যাক্ট। আজকে দেখুন মমতা ব্যানার্জি কি বললেন গতকাল সমাবেশে, কোট করছি, আপনারা দেখালেন, ইউ গো আউট, আই হ্যাভ নো প্রবলেম, আমি তোমাকে তাড়াবো না, তুমি চলে যাও, স্বেচ্ছায় চলে যাও। এখন উনি এটা কি করে বলেন? যদি আমি আজকে তৃণমূল দলটা দেখি, রানী যুবরাজ ছেড়ে দিয়ে যে আমি বলবো সেকেন্ড লেভেল, আমাকে তো খুঁজতে হচ্ছে যে কোন নেতা সিন্ডিকেট কিংবা বালি খাদান জড়িত নয়। হরিদেবপুর, দুই নেতাদের মধ্যে ঝগড়া, আর বলল প্রকাশে আপনারা আসবেন না আমাদের মধ্যে। দেখুন 3 বছর আগে, এক সেকেন্ড, 3 বছর আগে একই বার্তায় যখন শিল্পপতিদের সঙ্গে উনি বসেছিলেন, কি বললেন? কেউ পয়সায় চাইলে দেবেন না, আপনি আটকাচ্ছেন না কেন? আপনি সিন্ডিকেট বন্ধ করছেন না কেন? কেন কোনো চাকরি নেই, কোনো কাজ নেই, কোনো শিল্প নেই, কি হবে? মানুষ বাঁচবে? এটাই আমি দ্রুত আপনাদের দেখাতে চাইবো যে আর যারা বাড়ি করছেন, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, তাদের হয় এই সিন্ডিকেট থেকে বাড়ি তৈরির মাল মশলা কিনতে হবে, আর নয়তো একেবারে মোটা টাকা যত মাল মশলা বাইরে থেকে সিন্ডিকেটের আওতাভুক্ত নয় এরকম জায়গা থেকে আসবে, একেবারে গুনে গুনে কার্যত তোলা দিতে হবে। কি ছবি! বীরভূমের একাধিক ক্ষেত্রে রাস্তা তৈরির কাজ আটকে গেছে এই সিন্ডিকেটের দাপটে। প্রশাসন জানে কিন্তু নিশ্চুপ। দেখুন, নেত্রী বলছেন সিন্ডিকেট করলে দল ছাড়ুন। যদি কেউ মনে করেন তার সিন্ডিকেট করতে হবে, ইউ গো আউট, আই হ্যাভ নো প্রবলেম। সিন্ডিকেট করুন, তৃণমূল কংগ্রেস করবেন না। কিন্তু নেত্রীর কথা কি পৌঁছেছে অনুগামীদের কানে? খোঁজ নিতে 21শে সমাবেশের 24 ঘন্টা পর বুধবার বীরভূমে পৌঁছয় এবিপি আনন্দর ক্যামেরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে বার্তার একদিন পরও যেখানে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের সিন্ডিকেট, যার জলজ্যান্ত উদাহরণ এই ছবি। দীর্ঘদিন ধরে বেহাল বীরভূমের দুটি রাস্তা, খয়রাশোল থেকে পাঁচড়া 8.6 কিলোমিটার এবং দুবরাজপুর থেকে খয়রাশোল 5.6 কিলোমিটার। সম্প্রতি এই রাস্তা দুটি নতুন করে তৈরির বরাত পায় একটি বেসরকারি ঠিকাদার সংস্থা। সেই মতো মাসচারেক আগে ক্যাম্প অফিস তৈরি করে কাজে নামে সংস্থাটি, কিন্তু এরপরই বাধে বিপত্তি। অভিযোগ, 70 থেকে 80 জন তৃণমূল কর্মী ক্যাম্প অফিসে এসে বলেন, বীরভূমে কাজ করতে হলে এখানকার রীতি মেনে কাজ করতে হবে, সবকিছু সিন্ডিকেটের মাধ্যমে নিতে হবে। তাদের সেই দাবিতে রাজি হয়নি ঠিকাদার সংস্থাটি। তাদের দাবি, বেশ কিছুক্ষণ টানাপোড়েনের পর অবশেষে তৃণমূল কর্মীদের তরফে বলা হয়, বাইরে থেকে নির্মাণ সামগ্রী নেওয়া যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে টন প্রতি 80 টাকা করে দিতে হবে। সংস্থা কর্তৃপক্ষ হিসেব করে দেখে, এই কাজের জন্য তাদের কমপক্ষে 1 লক্ষ টন সামগ্রী আনতে হবে, আর টন প্রতি 80 টাকা করে দিলে শুধুমাত্র সিন্ডিকেটকে তোলা দিতেই তাদের পকেট থেকে 80 লক্ষ টাকা চলে যাবে। সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তারা তোলা দিতে পারবে না। সংস্থার দাবি, এরপরই বোমা পিস্তল নিয়ে তাদের হুমকি দিতে শুরু করে তৃণমূলের দুষ্কৃতীরা। বন্ধ হয়ে যায় রাস্তা তৈরির কাজ। করতে দিচ্ছে না, কেন করতে দিচ্ছে না? হ্যাঁ, তৃণমূলের লোকে কেন করতে দিচ্ছে না? ঝামেলা করছে, টাকা চাই, পয়সা চাই, এসব করছে। কতগুলো টাকা চাইছে? ভয় দেখাচ্ছে। হ্যাঁ, বোম মেরে দেবো, বোম মেরে দেবো, টাকা দিতে হবে।
এই অবস্থা আপনাদের কতটা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে? এটা প্রায় আপনার ধরুন 80 থেকে 1 কোটি টাকার কাছাকাছি এখনো পর্যন্ত যেটা হয়ে আছে, ক্ষতি হয়েছে। ঠিকাদার সংস্থার দাবি, তৃণমূলের সিন্ডিকেট দৌরাত্মের জেরে জলে পড়ে রয়েছে 15 কোটির প্রকল্প। এই পরিস্থিতিতে পুলিশের কাছে গিয়েও কোনো লাভ হয়নি। এমনকি তাদের দাবি, পুলিশ উল্টে তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে তাদের। উনি অসুবিধা হয়েছে, প্রশাসন এসছে, না আসা হয়নি, কিন্তু কাজ তো বন্ধ আছে। মানে কাজ করার পরিবেশ তৈরি করতে পারছে না। কাজ করার পরিবেশ কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেখানে দলের নেতাকর্মীদের সিন্ডিকেট থেকে দূরে থাকার বার্তা দিচ্ছেন, সেখানে খয়রাশোল পঞ্চায়েত সমিতি সভাপতির গলায় ভিন্ন সুর। রাস্তাটা সাংশন হয়েছে তখন আমাদের খুবই ভালো লাগলো, কিন্তু ওনারা যে এজেন্সি কাজটা পেয়েছেন আজও পর্যন্ত ব্লক বিডিও সাহেব বা সভাপতি ম্যাডামের সাথে কোনো রকম যোগাযোগ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংশোধনী বার্তার 24 ঘন্টা পর বীরভূমে গিয়ে দেখা গেল এখনো বদলায়নি সেখানকার ছবি, এখনো শুরু হয়নি রাস্তার কাজ। এই পরিস্থিতিতে অনেকেই কটাক্ষ করে বলছেন, মমতার বার্তা বোধ হয় এখনো অনুব্রতর বীরভূমে পৌঁছয়নি। গোপাল চট্টোপাধ্যায় ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ। তন্ময়দা, সিন্ডিকেট আপনারা শুরু করেছিলেন, কিন্তু শুরুটা ভালো করেছেন। এখন কিন্তু কর্পোরেট আউটলুক যেটা আপনারা দিতে পারেননি, কিরম একটা ছোট্ট উদাহরণ দেখাই। সেটা হচ্ছে যে 21-এর মঞ্চ থেকে সিন্ডিকেট বিরোধী বার্তা এলো, সেই 21শে জুলাইয়ের জন্য সিন্ডিকেট পয়সা তুলছে এই স্লিপ ছাপিয়ে। এবং আমি কেন কর্পোরেট আউটলুক বলছি, যে সমস্ত যে সদস্যরা প্রত্যেকের কাছে 1000 টাকা নেওয়া হচ্ছে, বলে দেওয়া হচ্ছে 500 টাকা পিকনিকের জন্য, 500 টাকা ব্রিগেডের জন্য। আপনি যদি ব্রিগেডে যান তাহলে আপনার 500 টাকা আবার ফেরত দেওয়া হবে। আমি বলছি একেবারে অর্গানাইজড ওয়েতে এটা চলছে। এটাই তো স্বাভাবিক। অন্ধ বাম বিরোধিতার যে আবেগ নিয়ে একদল মানুষ তৃণমূল কংগ্রেসের চারপাশে জড়ো হয়েছিলেন, এটা খুব স্বাভাবিক যে বামফ্রন্টের পরাজয়ের পরে সেই আবেগটা কমে আসবে। এবার সেই আবেগটা কমবে, অথচ তৃণমূলের চারপাশে লোক রাখতে হবে। তাহলে সেই লোক রাখার জন্য আদর্শ কি হবে, পদ্ধতি কি হবে? এক্ষেত্রে সহজ কথা হচ্ছে এইটা, যে রাজনৈতিক ক্ষমতার ভাগিদার যেহেতু সকলে হবে না, সেহেতু অর্থনৈতিক ক্ষমতার ভাগিদার বাড়াও। একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করো যারা এর মধ্যে দিয়ে করে খাওয়ার সুযোগ পাবে। হ্যাঁ, কিন্তু পলিটিক্স অফ রোল গিভিং এর উল্টোটা ভাবুন, যে যারা লার্জার পপুলেশন সব সময় কিন্তু সেই বেনিফিট যারা পাচ্ছে, সেই বেনিফিশিয়ারি গ্রুপের থেকে অনেক বেশি সংখ্যক মানুষের ক্ষতি হচ্ছে। এক্স্যাক্টলি সো। কিন্তু তুমি যদি গোটা পশ্চিম বাংলা দেখো, বা এই যে তোমার ক্যামেরাম্যান দেখেছে, এখন তৃণমূলের নিয়মিত কর্মী হচ্ছে তারাই যারা প্রধানত তোলাবাজ, প্রমোটারি, সিন্ডিকেট ইত্যাদি নানানভাবে করে খাচ্ছে এবং অর্থনৈতিকভাবে তৃণমূলের উপর নির্ভরশীল। সমস্যা হচ্ছে, সমস্যা তো বার্তা এলো। হ্যাঁ, এই বার্তা। আমি পৃথিবীর যে কটা দেশের সংবিধান পড়েছি, সুখবিলাসদার মতো অত বেশি পড়াশোনা তো আমি করতে পারিনি, যে কটা দেশের সংবিধান পড়েছি বা যে কটা রাজনৈতিক দলের কনস্টিটিউশন পড়েছি, দেবদানদার মতো অতগুলো রাজনৈতিক দলের কনস্টিটিউশন আমি পড়িনি, তাতে কোথাও আমি এটা দেখিনি কোনো দেশে আইন নেই যে ডাকাত চোরকে শাস্তি দিতে পারে, এমনটা আমি কোথাও পাইনি। ওই যে ছেলেটা 4000 টাকা রিট সাপ্লাই করে খাচ্ছে, সেই ছেলেটা যদি বলে আমি তো সুদীপ্ত সেনকে চিনি না আর ছবিও আঁকতে জানি না, যে আমার ছবিটা 1,86,00,000 বিক্রি হবে, তাহলে আমি খাবো কি? ওই ছেলেটার প্রশ্নের জবাবটা আগে দেওয়ার আগে এই বার্তাটা অর্থহীন, এই বার্তাটার কোনো মানে হয় না। কারণ 3,90,000 চাকরি যে দিয়েছেন, যাতে প্রতি বিধানসভা কেন্দ্রে গড়ে 13,000 ছেলে মেয়ের চাকরি পাওয়ার কথা, যে ছেলেটা সিন্ডিকেটে করে খাচ্ছে, সেই ছেলেটা যদি জিজ্ঞেস করে আমার বিধানসভা কেন্দ্রে তো 13 জনকেও দেখছি না যারা চাকরি পেয়েছে, তাহলে আপনার 3,90,000 কোথায়? আমারই বা চাকরি কোথায়? আমারই বা পেটের ভাত কোথায়? বর্ধমানে বলা হলো 8 কোটি চাকরি। শ্রম দিবস যেটা এরা বললেন 3 বছরের মধ্যে 5,800 কোটি শ্রম দিবস, তার ক্যালকুলেশন দেবনারায়ণ বাবু স্বীকার করে নেবেন, 8 কোটি চাকরি। বেশ, আমি বর্ধমানের কথা বলছিলেন শেষ, আমি দ্রুত আপনার দেখব বর্ধমানে বালি খাদানে, সেখানে 24 ঘন্টার মধ্যে ছবিটা কি সত্যি পাল্টালো? নেত্রীর মঞ্চের ওপর থেকে কড়া বার্তায় আদৌ গ্রাউন্ড রিয়েলিটি কি বলছে? কোনো কাজ হয়েছে? দেখুন। যদি কেউ মনে করেন খাদানের টাকা দরকার, খাদান করুন, তৃণমূল কংগ্রেস করবেন না।
শব্দ দ্রুতগামী, অনুগামীরা বলেন আরও দ্রুত পৌঁছয় নেত্রীর বাণী। কিন্তু তা সত্ত্বেও মঙ্গলবার ধর্মতলায় দাঁড়িয়ে অবৈধ খাদানের সঙ্গে যুক্ত নেতাকর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কড়া বার্তা 24 ঘন্টা পরও পৌঁছল না বর্ধমানে। ধর্মতলা থেকে যার দূরত্ব নেহাতি 100 কিলোমিটার। অভিযোগ, মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর বুধবারও এখানে শাসক দলের স্থানীয় নেতাদের ছত্রছায়ায় অবৈধ খাদান খননের কাজ রমরমিয়ে চলছে। কাঁকসায় অজয় নদের তীরে একাধিক ঘাট, দীর্ঘদিন ধরে এখানে চলছে নদীচর থেকে বেআইনিভাবে বালি তোলার কাজ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই বেআইনি বালি খাদানগুলির অধিকাংশই তৃণমূল নেতাদের নিয়ন্ত্রণে। একই ছবি দামোদরের সিলামপুর মানা ঘাটগুলিতেও। এই পরিস্থিতিতে 21শে সমাবেশ থেকে খাদান নিয়ে দলীয় কর্মী নেতাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দেওয়ার পর পরিস্থিতি কতটা বদলেছে তা জানতে সরেজমিনে গিয়ে হাজির হয় এবিপি আনন্দ। কিন্তু কোথায় বদল? স্থানীয় বাসিন্দাদের দাবি, বালি খাদান আগের মতোই এখনও তৃণমূল নেতাদেরই নিয়ন্ত্রণে। খাদানটা চলছে এক দাগের পারমিট তুলে, বালিটা তোলা হচ্ছে গোটা নদী জুড়ে। এটা চলছে হচ্ছে দেবদাস বক্সি চিন্ময় মণ্ডল যে আছে পঞ্চায়েত সমিতিতে, ওরই কিছু কিছু করে লোক ছাড়া আছে, তারা ওই টাকাগুলো তুলছে। কলকাতা থেকে তৃণমূল নেত্রীর দেওয়া বার্তা বর্ধমানের খাদান খননে শাসকদের দাপটকে বদলাতে পারবে বলে মনে করেন না বিরোধীরাও। তৃণমূলের সব মাফিয়ারা সিন্ডিকেট বানিয়ে জায়গায় জায়গায় মাফিয়ারা চালাচ্ছে। এগুলো সবই নিজেদের পকেট ভরার জন্য এইসব নাম করে পকেট করা হচ্ছে। যতদিন তৃণমূল থাকবে ততদিন এইসব তোলাবাজি চলবে, ততদিন বালি খাদান চলবে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য পূর্ব প্রচলিত রীতিমতোই খাদানের সঙ্গে জড়িত নয় বলে দায় সেরেছে। দেবদাস বক্সির ঘনিষ্ঠ কোনো লোকজন এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, আমাদের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত কেউ এইসবের মধ্যে নেই। স্থানীয় তৃণমূল নেতা চিন্ময় মণ্ডলও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগও অস্বীকার করেছেন। তার কথায়, কেউ যুক্ত থাকলে দল ব্যবস্থা নেবে। নেতা অস্বীকার করলেও খাদানের সত্যিটা বলে দিচ্ছে স্থানীয় বাসিন্দাদের বক্তব্যই। অভিযোগ, একইভাবে তৃণমূলের মদতে অবৈধ খাদান চলছে উত্তর 24 পরগনার নৈহাটিতেও। এই পরিস্থিতিতে বিরোধীরা কটাক্ষ করে বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাই সার, তৃণমূল রয়েছে তৃণমূলেই। এদিকে খাদান রমরমিয়ে চললেও এদিন তড়িঘড়ি সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে, হুঁশিয়ারি দেওয়া হয়েছে কড়া ব্যবস্থা নেওয়ার। কিন্তু শাসকের নাম জড়িয়ে থাকলে সেই ব্যবস্থা নেওয়া আদৌ সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। সিন্ডিকেট খাদান আরেকটা বড় বিষয় ছিল, সেটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে হবে, ঝগড়া বিবাদ এড়াতে হবে। এড়ানো গেল। 24 ঘন্টা কাটতে না কাটতে উত্তর 24 পরগনায় খোদ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গুরুতর আহত হলেন ওই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে। দেখুন। দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে 21-এর মঞ্চে তৃণমূল নেত্রীর গলায় শোনা গিয়েছে শৃঙ্খলা বার্তা। কেউ যদি মনে করেন নিজের স্বার্থে ঝগড়া করে 341টা ব্লক গ্রাম বাংলায় মাত্র 4-5টা ব্লকে নিজের আধিপত্য বজায় করবেন, আমি বলি আমি কিন্তু তৃণমূল কংগ্রেসে কোন রকম বিশৃঙ্খলা বরদাস্ত করব না। কিন্তু গোটা রাজ্য তো দুরস্ত। ধর্মতলায় দাঁড়িয়ে নেত্রীর দেওয়া এই সংশোধনী বার্তা যে কয়েক কিলোমিটার দূরে দলের নেতাকর্মীদের কানেও পৌঁছয়নি তা স্পষ্ট হয়ে যায় সমাবেশ শেষের কিছুক্ষণের মধ্যেই শাসন এবং ভাঙড়ে ঘটে যাওয়া দুটি ঘটনায়। ধর্মতলা থেকে উত্তর 24 পরগনার শাসনের দূরত্ব প্রায় 37 কিলোমিটার, আর মমতার বার্তা যে এই সামান্য দূরত্বেও পৌঁছয়নি তার প্রমাণস্বরূপ প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ, তৃণমূলের ঘরছাড়া নেতা নিজাম ভাঁড় গ্রামে ঢোকার চেষ্টা করলে তার কাছে 10,000 টাকা চায় শাসক দলেরই অপর গোষ্ঠী। টাকা দিতে রাজি না হলে ফের তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে বারাসাত 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মেহেদী হাসানের কাছে আশ্রয় নেন ঘরছাড়া তৃণমূল নেতা। অভিযোগ, মেহেদী হাসানের লোকজন গিয়ে তৃণমূলের অপর গোষ্ঠীর সদস্যদের বাড়ি ভাঙচুর করে। এরপরেই বেঁধে যায় সংঘর্ষ, শুরু হয় বোমাবাজি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের আরেক ছবি দক্ষিণ 24 পরগনায়। ধর্মতলায় মুখ্যমন্ত্রীর ভাষণস্থল থেকে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের দূরত্ব 33 কিলোমিটার, আর এখানেই সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূলের দুই গোষ্ঠী। অভিযোগ, এখানে তো তৃণমূল নেত্রীর সংশোধনী বার্তা শুনে ঘরে ফিরতেই ভাঙড় 1 নম্বর ব্লকের সভাপতি আজিজুল হকের ওপর হামলা করে বিরোধী কাইজার গোষ্ঠীর লোকজন। প্রকাশ্যে কুরুল দিয়ে কোপানো হয় তৃণমূল নেতাকে। শাসক দলের জখম নেতাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা জাহাঙ্গীর গ্রুপ 5-7 জন এসে কোদালির বাঁট নিয়ে ওনাকে আমাকে 3 জনকে, হ্যাঁ, শাহজাহান এবং কাজিয়ার গ্রুপ। এই পরিস্থিতিতে বিরোধীদের অনেকেই কটাক্ষ করে বলছেন, এই দুই ছবিতেই স্পষ্ট নেত্রীর বাণী কতটা কানে তুলেছেন নেতাকর্মীরা। সমীরণ পাল ও সুভাষ বৈদ্য, এবিপি আনন্দ।
সুখবিলাসদা, আপনাদের মতো কংগ্রেস, বামপন্থীরা বিরোধীরা নয়, তৃণমূল বনাম তৃণমূলের লড়াই, তার ফল দেখলেন। তৃণমূল বনাম তৃণমূলের লড়াই তো হবেই। বেসিক্যালি ব্যাপারটা তো হচ্ছে স্বার্থ। তোলাবাজি করছে, সিন্ডিকেটবাজি করছে, খাদানগিরি করছে, সব কিছুই। এখন কথা হলো প্রত্যেকটারই তো একটা সীমা আছে। বার্তায় কাজ হবে। হ্যাঁ, না বার্তাটার চেহারা দেখেছেন? বার্তাটা কি বলছে? হয় খাদান করো, তাহলে তৃণমূল করো না। আরে তৃণমূল না করলে তো খাদান করতেই পারবে না। বলছেন আই হ্যাভ নো প্রবলেম। সিন্ডিকেট না করলে তো আর তো খাদান করতে পারবে না। না, তৃণমূল না করলে সিন্ডিকেট করতে পারবে না। কাজে তৃণমূল করতেই হবে, এবং তৃণমূলের নামেই তো সব কিছু। আপনার দেখালেন আপনি যেটা, যে আজকে এখানে ধর্মতলা আসার জন্য, এই মিটিংয়ে আসার জন্য একেবারে প্রচুর ওইরকম, আমি আমার জলপাইগুড়িও দেখেছি, জলপাইগুড়িতে একই জিনিস, টাকা তুলছে, প্রচুর টাকা তুলে নিয়ে এসছে। কারণ এবং এখন যে কোনো দোকানদার, যে কোনো ট্রাকের মালিক বা যে কোনো ব্যবসায়ী, তার কাছে তৃণমূলের এরা গিয়ে যদি বলে পয়সা দিন, টাকা দিন, এই দিন, কারোর ক্ষমতা আছে না দেয়, দিতেই হবে। এবং এটা এরা ওই এই বার্তার কোনো ইম্প্যাক্ট প্রশাসনে পড়বে? কিচ্ছু পড়বে না। কি করে পড়বে? প্রশাসন থেকে তো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই যে খাদান, আপনার মনে আছে কয়েক মাস আগে এসডিও শ্রীরামপুর তিনি ধরেছিলেন ট্রাককে, ট্রাক ধরেছিলেন খাদানের। আর খাদানের যে এক্সপেরিয়েন্স আমার নিজের আছে, আমি এডিএম এলার ছিলাম হুগলিতে, আমি জানি আমাকে খাদানে ফেলে দিতে চেয়েছিল, কিন্তু যাই হোক চিৎকার চেঁচামেচি করে বেরিয়ে এসেছি। আমি জানি খাদানের কি অবস্থাটা। অর্থাৎ এই দুর্নীতির শিকড় গভীরে, এই 21 মঞ্চের উপর সেখানে যদি আমি এডিএম ছিলাম, আমরা প্রশাসনের তরফ থেকে যদি কোনো ব্যবস্থা না হয়, তাহলে তাই হবে। এখানে যা চলছে তাই চলছে। আমি কোকিল কুহু কুহু করে যদি কাকলি করে উড়ে বেড়ায়, তাহলেও সে নিউ টাউনেই উঠবে। আর যদি অর্জুনের মতো দুহাতে সব কাজ সারে, তাহলেও তার নিউ টাউনেই সেটাই হবে, কারণ ওর চাইতে বড় অর্থনৈতিক ক্ষমতার অলিন্দের কাছাকাছি থাকবে। সে অলিন্দে আপনারা থাকুন বা তৃণমূল। আমি দেবনারায়ণ বাবুর কাছে যাব। দেবনারায়ণ বাবুর শিক্ষক, আমি দ্রুত একবার দেখাবো যে শিক্ষকদের প্রতি শ্রদ্ধার কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো ফল হলো? আসানসোল দেখাচ্ছে ফল হয়নি। দেখুন, শিক্ষকদের কিন্তু সম্মান দিতে হবে, শিক্ষিকাদের সম্মান দিতে হবে, বড়দের সম্মান দিতে হবে, শহীদদের সম্মান দিতে হবে। আর আমার সামনে যদি বড়রা কেউ দাঁড়িয়ে থাকে, আমি ছোট, আমি নিজের চেয়ারটা ছেড়ে দিয়ে তাকে সম্মানের চেয়ারটা এগিয়ে দেবো। তৃণমূল নেত্রীর সতর্কবার্তার 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের রাজ্যের শিক্ষকের সম্মানহানি। এবার অভিযুক্ত সেই তৃণমূলেরই নেতা। আসানসোল উত্তর থানার রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিচালন সমিতির মনোনীত সভাপতির অনুমোদন পত্রে সইয়ে বিলম্বকে কেন্দ্র করে বুধবার স্কুলের বাইরে বিক্ষোভ চলছিল। বিক্ষোভকারীদের অধিকাংশ তৃণমূল সমর্থক বলে পরিচিত। এই পরিস্থিতিতে আচমকাই দলবল নিয়ে স্কুলের ভেতরে ঢুকে পড়েন স্থানীয় তৃণমূল নেতা তথা স্কুলেরই অশিক্ষক কর্মচারী গোলাম সরোবর। অভিযোগ, ক্লাসের মধ্যে ঢুকে পড়ুয়াদের সামনেই তিনি হুমকি দেন পার্শ্ব শিক্ষক জামাল উদ্দিন আনসারিকে। এরপর ওই পার্শ্ব শিক্ষক স্কুল থেকে বেরোলে পুলিশের সামনেই তাকে ওই তৃণমূল নেতা এবং তার দলবল বেধড়ক মারধর করে বলে অভিযোগ। স্কুলের একজন কালার কাছে গোলাম সারওয়ার, ওকে নাকি তৃণমূলের নেতাও আছে, তো এসে আমার ক্লাসে আমার বাচ্চাদের তাড়িয়ে দিল, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমাকে গালাগালি করেছে আর আমার উপর অ্যাটাক করেছে। অবশেষে পুলিশ গিয়ে উদ্ধার করে ওই শিক্ষককে, কিন্তু কেন এভাবে মারধর করা হলো তাকে? স্কুল সূত্রে দাবি বিক্ষিপ্ত অজুহাত মাত্র, এই কাণ্ডের কারণ অন্য কিছু। সম্প্রতি ভুয়ো সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগে তৃণমূল নেতা এবং তার স্ত্রীর বিরুদ্ধে তথ্য জানার আইনে মামলা হয়েছে। আক্রান্ত শিক্ষকের দাবি হয়তো এই মামলার নেপথ্যে তাঁর হাত আছে, এমনটা অনুমান করেই এই হামলা করেন তৃণমূল নেতা। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার অবশ্য দাবি এদিন নাকি কিছুই হয়নি। हेडमास्टर नहीं है स्कूल में, स्पॉन्सर्ड कमेटी का लेटर है, हम लोग का हेडमास्टर 7 तारीख को रिसीव करके लेके आए बर्धमान से कि भाई 7 तारीख को गवर्नमेंट हमको नॉमिनेट करके जो भेजा है तो आप हमको लेटर दीजिए, तो वो भेजाए देने के छुट्टी पर चले गए, इसलिए माहौल खराब हो गया। কারণ কিংবা প্রেক্ষাপট যাই হোক না কেন, আসানসোলের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দলের নেতা কর্মীদের উপর নেত্রীর বার্তার প্রভাব কতটা। কৌশিক গাঁতাই, এবিপি আনন্দ। দেবনারায়ণ বাবু, তৃণমূল কর্মীরা কি লিস্ট ধরে রেখেছিলেন যে নেত্রী যা যা বারণ করেছেন 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা ভায়োলেট করতে হবে? সুমনবাবু, উত্তরটা একটু সুকবিলাস বাবু একটু আগে বলছিলেন আমি যখন ডিএম ছিলাম তখন খাদান, কোন সময় এটা বামেদের রাজত্ব, বামেদের রাজত্ব সিস্টেমটা তো শুনুন। এই যে তন্ময় বাবু তো আজকে নীতি শিক্ষা আমি যখন এডিএম ছিলাম,
না শুনুন, এই আজকে বলছেন উল্টো কথা বলে চলবে। কোথায় খাতা তৈরি করেছেন? আমি গেছি দেখতে, আমি এটা চেক করতে গেছি, এটা করেছি। কারো বাবার সাধ্য নেই, আরে অ্যাকশন নিয়েছি, কারো সাধ্য নেই, বাবা সিস্টেম না না, আমি ওটা বলিনি, ওটা বলিনি। কেউ পারবে না এখন এই সিস্টেম একটা এখন সিএম সারা ভারতে একটা সিস্টেম চলে থাকুন। এই সিস্টেম শুনুন, এই সিস্টেম এমন একটা সিস্টেম বললেন রাজ্যে প্রত্যেকটা না না ও ভাষণে না, তৃণমূলের নাম করে যে রাজ্যে আছে সেই শাসকের নাম করে চলে। বললেন কেন আপনি গিয়ে বলবেন না, উনি বলবেন তো বটে, কেন বলবেন না? এটা কন্ট্রোল করুন, তৃণমূল করবেন আপনি বাঁচার জন্য করুন, তৃণমূলের নাম করবেন না। আপনি বাঁচার জন্য, এরা কি করে পুলিশ, এরা কি করে বাঁচার জন্য বাঁচার নাম করে তৃণমূলের নাম ভালো বললেন, ধরছে না কেন পুলিশ? তখন বলছে আমি সঙ্গে সঙ্গে তৃণমূল বলেই তো প্রশাসন চলে না। শুনুন, সারা ভারতের তথ্য আমার কাছে এ নয়, এই খাদান অমুক আজকে পশ্চিমবঙ্গের ব্যাপার নয়, সারা ভারতের ব্যাপার। ব্রাইবেরি এন্ড করাপশন গ্রাউন্ড রিয়ালিটি ইন ইন্ডিয়া, সমস্ত 1000% কেউ লেন কেন? আপনি শুনুন, আপনার মধ্যপ্রদেশে পারেনি, গুজরাটও পারেনি, আপনি তথ্য দেখুন। আজকে এখানে নীতি শিক্ষা দেবেন না। আমার সময় একেবারে শেষ। আমরা চেয়েছিলাম যে নিঃসন্দেহে মঞ্চের ওপর থেকে জননেত্রী বলেছে, তার কি ইম্প্যাক্ট একেবারে কোট আনকোট তৃণমূল স্তরে পৌঁছলো, আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ছোট্ট একটা বিরতি, তারপর আরেকটা আমার আপনার প্রশ্ন। আমাদের করের টাকায় ভর্তুকি পেয়ে যে নেতারা দেশ শাসন করছেন, কোনো সন্দেহ নেই যে উচ্চবিত্ত মধ্যবিত্ত মানুষের যাদের সামর্থ্য আছে ভর্তুকি ছেড়ে দেওয়া উচিত, কিন্তু ভর্তুকির এভারেস্টে বসে আছেন যে নেতারা, তাদের কি জ্ঞান বিতরণ সাজে? ছোট্ট একটা বিরতির পরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার আপনার প্রশ্নে ফিরব, সঙ্গে থাকুন। কোনো সন্দেহ নেই যে ভর্তুকির অধিকার একমাত্র গরিবের, মধ্যবিত্ত উচ্চবিত্ত যাদের সামর্থ্য সাধ্যে কুলোয় নিঃসন্দেহে ভর্তুকি ছেড়ে দেওয়া উচিত। এবং রাষ্ট্র নির্মাণের মহান উদ্দেশ্যে গরিবের রান্নাঘরে উনুন জ্বালাতে বিজ্ঞাপনে যে কথা মুহুর্মুহু প্রচারিত হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের প্রশ্নটা খুব পরিষ্কার, কারা এই জ্ঞান বিতরণ করছেন? যে দেশে গড়ে সাংসদদের সম্পত্তির পরিমাণ 14 কোটি, ভুল শোনেননি, 14 কোটি 60 লক্ষ, তারা ক্যান্টিনে 14 টাকা দামের চিকেন বিরিয়ানি খান, যে ক্যান্টিন 90% ভর্তুকিতে চলে এবং 12 কোটি টাকা জনগণের করের টাকায় ভর্তুকি দেয়া হয়। মাসে বেতন আর ভাতা মিলিয়ে যে সাংসদরা 1,60,000 টাকা মোট পান, তাদের কি সাজে সাধারণ মানুষের কাছে দরাজ গলায় এই আহ্বান রাখতে যে আপনারা আপনাদের ভর্তুকিটুকু ছেড়ে দিন? যদি তারা একটু রাস্তাটা দেখাতেন, তাহলে বোধহয় মানুষ আর একটু অনুপ্রাণিত হওয়ার সুযোগ পেত। সেই নিয়েই আমাদের আজকের এই দ্বিতীয় পর্ব, আমাদের এখনকার বিষয়। আপনি আচরি ধর্ম শুধুই প্রবাদ, নেতারা ভর্তুকির পাহাড়ে, ভর্তুকি ছাড়বে জনগণ। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন অচিন্ত বিশ্বাস, প্রাক্তন উপাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, আছেন অধ্যাপক দেবাশিস সরকার, আমার অন্যদিকে রয়েছেন শিল্পী সমী রাইচ, অধ্যাপক সুমিত চক্রবর্তী এবং অন্নয়া বন্দ্যোপাধ্যায়। তিনি এই যে SMS এর মাধ্যমে গ্যাস বুকিং, একটু অদ্ভুত সমস্যা সাধারণ মানুষ তার মোকাবিলা করছেন, সাধারণ মানুষের সামনে এসে উপস্থিত হচ্ছেন। আমি অন্যয়ের কাছে সেই বিষয়টা জানবো বলে আজকে এই অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু সবার আগে দেখে নেব যে আবেদন রাখা হচ্ছে রাজনীতিবিদদের তরফে, যে সংসদের, আবার বলছি সাংসদদের, সবার মিলিয়ে গড় সম্পত্তির পরিমাণ 14 কোটি 60 লক্ষ। তারা আমার আপনার যারা কর দিই, সেই করদাতাদের ভর্তুকি ছাড়ার আহ্বানটা জানাতে পারেন, অথবা জানানোর আগে নিজেরা রাস্তাটা দেখালে একটু অনুপ্রাণিত বোধ করতাম না আমরা? দেখুন, अपना खाना पकाने की जिनकी ताकत है वो कृपा करके ये गैस सिलेंडर में सब्सिडी न ले।
যারা আর্থিকভাবে সচ্ছল তারা রান্নার গ্যাসের ওপর দেওয়া সরকারের ভর্তুকি ছেড়ে দিন। কখনো নিজে সরাসরি, কখনো টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে আবেদন করছেন প্রধানমন্ত্রী, যা থেকে অনেকেই বলছেন সত্যিই তো ভর্তুকি তো সেই গরিব মানুষগুলোর কাছেই পৌঁছানো উচিত যাদের তা একান্তই প্রয়োজন। অনেকে প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিতেও রাজি, কিন্তু তাদের একটাই প্রশ্ন, জনগণের করের টাকায় বিধায়ক, মন্ত্রী, সাংসদরা যে অসংখ্য সুযোগ সুবিধা পান, কেন সবার আগে তারা সেগুলি ছেড়ে দিচ্ছেন না? কেন তারা সুবিধা ভোগ করবেন, ভর্তুকি নেবেন, আর শুধু সাধারণ মানুষ গ্যাসের ভর্তুকি ছাড়বে? সংসদের ভর্তুকিযুক্ত ক্যান্টিনে সাংসদরা 1 প্লেট চিকেন বিরিয়ানি খান মাত্র 14 টাকায়, নিরামিষ থালি মাত্র 12.5 টাকায়, 1 প্লেট ভাতের জন্য দিতে হয় মাত্র 2 টাকা। সংসদের ক্যান্টিনে বছরে 14 কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়, ভর্তুকির পরিমাণ প্রায় 90% কাছাকাছি। সাংসদদের একাংশের বক্তব্য, তাদের চেয়েও সাংবাদিক কিংবা সংসদের কর্মীরা ক্যান্টিনে বেশি খান। কিন্তু তাহলে নানা মহলে পাল্টা প্রশ্ন উঠতে বাধ্য, সংসদের ক্যান্টিনে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত কি সাংবাদিক কিংবা কর্মীরা নিয়েছেন? না, সাংসদরাই তো নিয়েছেন। ভর্তুকি তুলে দেওয়ার ক্ষমতা তো সাংসদদের হাতেই রয়েছে, তাহলে তারা তা করছেন না কেন? সাধারণ মানুষের প্রশ্ন, তাহলে কি সাংসদরা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজের কার্যসিদ্ধি করছেন? আর শুধু কি খাবার? আপনার বিদ্যুতের মাসুল যখন দিনে দিনে বেড়ে চলেছে, তখন একজন সাংসদকে সরকারি বাসভবনের জন্য কোনো বিদ্যুতের বিল দিতে হয় না। সাংসদের বাড়ির জলও ফ্রি, এমনকি গোটা বাসভবনটাই ফ্রি। সারা বছর সস্ত্রী কিংবা স্বামীসহ একজন সাংসদ বিনা খরচায় ট্রেনের এসি ফার্স্ট ক্লাস কামরায় ভ্রমণ করতে পারেন। তার অ্যাটেন্ডেন্টও তার সঙ্গে বিনা খরচায় এসি 2 টিয়ারে যাতায়াত করতে পারেন। একজন সাংসদ বছরে 34 বার বিনা খরচে দেশের মধ্যে বিমানে যাতায়াত করতে পারেন। সংসদের অধিবেশনের শুরু এবং শেষের সময়ও বিমান সফর সম্পূর্ণ ফ্রি। বছরে গড়ে সংসদের স্থায়ী কমিটির 12টি বৈঠকে অংশ নেওয়ার জন্যও 12 বার নিখরচায় বিমানে যাতায়াত করতে পারেন একজন সাংসদ। সাংসদের বাড়িতে 5টি টেলিফোনের সংযোগ থাকে, 1.5 লক্ষ ইউনিট ফ্রি। এর মধ্যে ইন্টারনেট সংযোগও রয়েছে। সবচেয়ে বড় কথা, চিকিৎসার খরচ মেটাতে গিয়ে যেখানে নাজেহাল সাধারণ মানুষ, সেখানে একজন সাংসদের চিকিৎসার সব খরচ বহন করে সরকার। বহু সাধারণ মানুষেরই প্রশ্ন, তারা গ্যাসের সাবসিডি ছাড়তে প্রস্তুত, কিন্তু সাংসদরাও ফ্রিতে পাওয়া এইসব সুযোগ সুবিধা ছাড়বেন কি? কারণ একজন সাংসদ তো বেতনও কম পান না। সাংসদের মাসিক বেতন 50,000 টাকা, অন্যান্য ভাতা মিলিয়ে মাসিক তারা পান প্রায় 1,09,000 টাকা। সংসদের অধিবেশনে হাজির থাকলে তার জন্য প্রতিদিন আরও 2,000 টাকা করে। আর যেসব সাংসদ সাধারণ মানুষের করের টাকায় এইসব সুযোগ সুবিধে পান, একবার তাদের গড় আয়ের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক। এডিআর এর পরিসংখ্যান বলছে সাংসদদের গড় সম্পত্তির পরিমাণ 14.6 কোটি টাকা। বিজেপির সাংসদদের গড় সম্পদের পরিমাণ 11.6 কোটি টাকা, কংগ্রেসের 16.7 কোটি টাকা। এছাড়া দক্ষিণের দল টিডিপির সাংসদদের গড় সম্পত্তির পরিমাণ 64 কোটি টাকা এবং টিআরএস এর 63.7 কোটি টাকা। আর দেশের সবচেয়ে ধনী সাংসদ হলেন বিজেপির রবীন্দ্র কিশোর সিনহা, তার সম্পত্তির পরিমাণ 857 কোটি টাকা। অনেকে বলছেন, ভাবুন, এইসব ধনী সাংসদদের জন্য বহু জিনিসই ফ্রি, আর গ্যাসের ভর্তুকি ছাড়তে হবে কিনা সাধারণ মানুষকে? এত সুযোগ সুবিধা নেওয়া কি মন্ত্রী সাংসদরা বন্ধ করবেন? তাহলে তো সেই টাকাও গরিব মানুষদেরই দেওয়া যাবে। সাধারণ মানুষকে গ্যাসের ভর্তুকি ছাড়তে পরামর্শ দেওয়ার পাশাপাশি জনপ্রতিনিধি নাকি এ বিষয়ে একটু ভাববেন, প্রশ্ন অনেকেরই। এবিপি আনন্দ। অজিনবাবু, আমার পরিষ্কার প্রশ্ন যে ভর্তুকির এভারেস্টে বসে ছোট ছোট রাস্তার এর দিকে আঙুল দেখানো সম্ভব? একেবারেই সম্ভব নয়। হ্যাঁ, একেবারেই সম্ভব নয়, একেবারেই উচিত নয়। এটা এক ধরনের সস্তা রাজনৈতিক কথা। আর সেই সঙ্গে আমার নিজের কাছে সব থেকে দুঃখজনক যেটা মনে হচ্ছে সেটা হলো এটা এক ধরনের শোম্যানশিপ। কারণ প্রধানমন্ত্রী তিনি বক্তৃতা দিচ্ছেন বা তিনি বলছেন, বলার কথাটা একটু খেয়াল করলেই বুঝতে পারবো, তিনি বলছেন যে আপনারা যদি সাবসিডি তুলে দেওয়ার কথা বলেন, গিভ আপ করার কথা বলেন, তাহলে সেই পয়সা আমি একজনকে দিতে পারবো। ঠিক এই আমিত্ব, এটা তো প্রধানমন্ত্রীর কাছে আশা করি না আমরা, ওটা তো পেট্রোলিয়াম দপ্তর দিতে পারে। ফলে এইটা প্রধানমন্ত্রী হিসেবে যখন নরেন্দ্র মোদীজি বলছেন, তখন সেই বলার মধ্যে একটা অহমিকা, একটা ঔদ্ধত্য প্রকাশ পায়। এবং এই ঔদ্ধত্য তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অন্ততপক্ষে মানে যাকে বলা যেতে পারে জরুরি অবস্থার সময় অটল বিহারী বাজপেয়ী, আদবানিজি এরা তো আন্দোলন করেছিলেন। সুতরাং আমার তো মনে হচ্ছে বিজেপি তার রাজনৈতিক যে পুরনো ধরনের ঐতিহ্য, সেখান থেকেও এই অ্যারোগেন্সি তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হচ্ছে না। অন্য আর একটা দিক আছে,
সেটা হচ্ছে আমরা আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যে যত পারি টাকা উপার্জন করব, সে সুখরামের মতো বালিশে ভর্তি করে টাকা রাখতে পারি, অথবা অন্য কিছু করতে পারি, অথবা এক একজন এমনভাবে এত দ্রুত গতিতে তার আত্মীয় স্বজন টাকা পয়সা পেয়ে যাচ্ছেন আমরা দেখছি। এই মানুষগুলো যখন আমাদের বলছেন আপনি গিভ আপ করুন, তখন অদ্ভুত লাগে। বাজারে দেখতে পাচ্ছি এমন কিছু কিছু মানুষ আছেন যারা বিভিন্ন সময় তাকে কেনা যাবে না এরকম ধরনের কথা বলছেন, কিন্তু বিদ্রোহ করেও তিনি কিন্তু তার এমপির পদটা বজায় রেখে বিদ্রোহটাকে একটা অদ্ভুত জায়গায় নিয়ে একদম, এবং নিয়মিত ভাতাও তুলছেন আর স্ট্যান্ডিং কমিটির মিটিংয়েও যাচ্ছেন। এমন এক একজনকে দেখতে পাচ্ছি যারা আমাদের সমাজের সামনের সারির মানুষ, প্রতিবাদী রাজনৈতিক শক্তি হিসেবে সারা ভারতে পরিচিত। তাদের সেই পরিচিতি আমাকে কেউ কেউ জিজ্ঞেস করে, আচ্ছা উনি কি করে মানে আপনাদের এখানে যে রাজনৈতিক সংস্কৃতি তার মঞ্চে গিয়ে 21শে জুলাইয়ের অনুষ্ঠানে গিয়ে হাজির হচ্ছেন, তাকে প্রণাম না করে কেন আপনাদের নেত্রী বক্তৃতা দিচ্ছে না? আমি অবাক হয়ে যাচ্ছি, তাদেরকে উত্তর দিতে পারছি না। সব জায়গায় এক ধরনের স্বার্থান্বেষী, কৌশলী, মুখোশ পরা অমানবিকতা দেখছি, লোভ দেখতে পাচ্ছি একেবারেই। আর সেই লোভের অভিযোগ আঙুল যাদের দিকে উঠছে, তারা যদি অন্যকে লোভ নিবৃত্তির পরামর্শ দেন তাহলে নিঃসন্দেহে হাস্যকর থাকে। আমি আবার বলছি, কোনো সংশয় নেই, ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের রাষ্ট্র নির্মাণের জন্য দায় আছে, এবং অবশ্যই গরিবের রান্নাঘরে উনুন জ্বালার মহান কার্যটা তারা করতে আগ্রহী। কিন্তু রাস্তাটা দেখাবেন কে? রাস্তা দেখানোর সেই মানুষগুলো কোথায় গেলেন? দ্রুত আমরা দেখব যে আমাদের এই ভারতবর্ষে আপনারা জানেন বেশ কয়েক মাস আগে এই অভিযোগও উঠেছিল যে বাংলো পছন্দ হয়নি, থাকার জায়গা পছন্দ হয়নি। আমাদের মাননীয় সাংসদ 5 তারা হোটেলের মাসের পর মাস দিল্লিতে কাটালেন। এক ঘটনা ছিল। প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে গ্যাসের ভর্তুকি ছেড়ে দিতে আবেদন করছেন। অনেকে বলছেন এই প্রস্তাব নিঃসন্দেহে প্রশংসনীয় ঠিকই, কিন্তু জনগণ সরকারকে কর হিসেবে যা দেয় তার সঠিক ব্যবহার কি সরকার করে? আর সেই টাকারই যদি যথাযথ ব্যবহার না হয়, তাহলে গ্যাসের ভর্তুকি ছেড়ে দিলে সেই টাকাতে গরিব মানুষ উপকৃত হবেন এমন নিশ্চয়তা কোথায়? হাজারো সুযোগ সুবিধা পাওয়ার পাশাপাশি জনগণের করের টাকায় জনপ্রতিনিধিদের আমোদ প্রমোদের নানা উদাহরণও তো অতীতে সাম্প্রতিককালে বারবার সামনে এসেছে। নানা বিষয় শিক্ষা নিতে কিংবা সেমিনারে অংশ নিতে আমাদের বিভিন্ন রাজ্যের বিধায়ক মন্ত্রী মশাইদের মাঝে মধ্যেই বিদেশে যেতে হয়। জনগণের টাকায় জনপ্রতিনিধিদের স্টাডি ট্যুর। কি স্টাডি? যেমন জানুয়ারিতে উত্তরপ্রদেশের 17 জন মন্ত্রী বিধায়ক 18 দিনের জন্য আমেরিকা, তুরস্ক, নেদারল্যান্ডস, গ্রিস এবং সংযুক্ত আরব আমিরশাহী সফরে গিয়েছিলেন। তাদের নাকি উদ্দেশ্য ছিল এই দেশগুলির সংসদীয় প্রতিষ্ঠান সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা, কিন্তু অনেকে বলছেন সে তো উপলক্ষ্য ছিল, আসল তো হলো জনগণের টাকায় দর্শনীয় স্থান ঘুরে দেখা। সূত্রের খবর, সফরের জন্য নাকি 1 কোটিরও বেশি টাকা বরাদ্দ করেছিল সমাজবাদী পার্টি পরিচালিত উত্তরপ্রদেশ সরকার। এই হচ্ছে সমাজবাদ। কংগ্রেস পরিচালিত কর্ণাটকের বিধায়করা আবার গিয়েছিলেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, অবশ্যই জনগণের করের টাকায়। আর এই তথাকথিত স্টাডি ট্যুরের পর যে রিপোর্ট তারা দিয়েছিলেন তাতে ক্লাস 1-এর পড়ুয়ারা অবাক হবে। কারণ সেই রিপোর্টে লেখা ছিল বিধায়করা কিভাবে বিদেশে গিয়ে শুকনো ফল বিক্রি দেখেছিলেন, কিভাবে হিমবাহের ওপর তাদের হেলিকপ্টার নেমেছিল, কিভাবে খোলা জমিতে গরু এবং ভেড়ারা ঘাস খাচ্ছিল। ভাবুন, এই শিক্ষানীতি আমার আপনার মতো সাধারণ মানুষের মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা টাকায় মন্ত্রী বিধায়করা বিদেশে যান। শুধু কি এই ফিফা র্যাঙ্কিংয়ে 156 নম্বরে ভারত, আর এখানকারই বিজেপি শাসিত গোয়ার মন্ত্রী বিধায়কদের ঘটা করে পাঠানো হয়েছিল ব্রাজিলে। কি না তারা ফুটবল ম্যাচ দেখবেন, শিখবেন কিভাবে এত বড় প্রতিযোগিতা আয়োজন করা হয়। ভাবুন, কয়েকটা ম্যাচ দেখলেই নাকি সব শেখা হয়ে যাবে। অনেকে বলছেন আসল উদ্দেশ্যটা কে না জানে, জনগণের টাকায় ব্রাজিলে ফুটবল কার্নিভাল উপভোগ করা। বিষয়টি নিয়ে হইচই হতেই গোয়া সরকার দাবি করে যারা ব্রাজিলে গিয়েছেন তারা নিজেরাই টাকা দিয়ে দেবেন, তাও আবার নাকি ইএমআই-এ। এ যদি হয় বিধায়কদের গল্প, তাহলে সাংসদরাই বা পিছিয়ে থাকেন কেন? সাংসদদের প্রত্যেকেই দিল্লিতে ফ্ল্যাট কিংবা লুটিয়ান দিল্লিতে বিশাল জায়গা জোড়া বাংলো পান, কিন্তু অনেক সময় তাদের অনেকেরই তা পছন্দ হয় না, কিংবা মনে হয় কোনো সামান্য কাজ বাকি আছে। মোদী সরকার ক্ষমতায় আসার পর এরকম 92 জন সাংসদ জনগণের করের টাকায় রাজধানীর বিলাসবহুল একটি 5 তারা হোটেলে প্রায় 7 থেকে 8 মাস ছিলেন, যার জন্য প্রতিদিন সরকারি কোষাগার থেকে খরচ হতো 8 লক্ষ টাকা। অর্থাৎ জনগণের করের প্রায় 20 কোটি টাকা খরচ হয়েছে এই সাংসদদের জন্য, তাও বিনা কারণে।
তাই সাধারণ মানুষের প্রশ্ন, খোদ জনপ্রতিনিধিরাই যদি করের টাকায় এভাবে আমোদ প্রমোদে দিন কাটান, তাহলে আর আমরা গ্যাসের ভর্তুকি ছেড়ে কি করব? সরকার কেন আগে নিজের ঘর সামলাচ্ছে না? এবিপি আনন্দ। সমিত, তাও তো মানুষ এখনো দুর্নীতির প্রশ্ন তোলেনি যে আমরা তো গিভ ইট আপ করলাম, কিন্তু ইভেনচুয়ালি সাম শিবরাজ চৌহান, বসুন্ধরা রাজে রমন সিং উইল টেক ইট আপ, বা কংগ্রেসের নামই বা বাদ দিই কেন, সুরেশ কালমাদি, হরিশ রাওয়াত, সাম উইল টেক ইট আপ। মানে আমি বলছি মানুষ কৃচ্ছ সাধন করতে রাজি আছে, কিন্তু আগে কৃচ্ছ সাধন করে নেতারা দেখান। আসলে কি আমার যেটা মনে হয়, একটু আগেই তোমাদের একটা অনুষ্ঠান হচ্ছিল সিন্ডিকেট রাজ। এই সিন্ডিকেট রাজটা চলে লোয়ার লেভেলে, পাড়া লেভেলে, আর বড় সিন্ডিকেট রাজটা চলে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোর যারা ওপরে রয়েছেন, ওটা আরেকটা সিন্ডিকেট রাজ। এই সিন্ডিকেট রাজটা কীরকম, যেমন ধরা যাক এবার বিজেপি এসে কি কি ফেসিলিটি দেবেন সাংসদদের, তার একটা লিস্ট তৈরি হবে, এবং সেটাতে কিন্তু কোনো অন্য দলের যারা, তারাও কিন্তু প্রতিবাদ করবেন না, বেনিফিটটা তারাও পাবেন, এবং তাদেরকে স্যাটিসফাইড করার জন্য যে সরকারই আসছে তারা এগুলো করছে। তা না হলে কি করে সগর্বে উনি বলতে পারেন যে সাধারণ মানুষকে যে ছেড়ে দিতে? খুব শুনতে মনে হচ্ছে এটা কত ভালো একটা কথা বললেন, কিন্তু আমরা যদি দেখি খালি প্রধানমন্ত্রীর নামের যতগুলো বিজ্ঞাপন পার ডে বেরোয়, এবং আমি একটা সময় বিজ্ঞাপনে ছিলাম, আমার অভিজ্ঞতা আছে যে একটা ফুল পেজ মানে সোলাস কত লাগে, বা একটা ফ্রন্ট পেজ সোলাস কত লাগে, সেইখানে দাঁড়িয়ে দেখবো, বা শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট নয়, ইভেন সমস্ত স্টেট গভর্নমেন্ট, আমাদের স্টেট গভর্নমেন্টও তার থেকে ছাড় যায় না। স্টেট গভর্নমেন্টের যতগুলো বিজ্ঞাপন আছে, যেমন ধরা যাক কোথাও একটি ব্রিজ হবে, ব্রিজটি খরচ করতে 2 কোটি টাকা লেগেছে, বিজ্ঞাপন যাচ্ছে না হলে 4 কোটি টাকার বিজ্ঞাপন যাচ্ছে। কেন? তারা তাদের যে দলীয় উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে দেখানো, ভাই আমি কি না কি করেছি, কিন্তু তাতে যে সেই টাকাগুলো পুরোটা আমাদের। আমরা যদি দেখি কত না, এবং বিজ্ঞাপনের কথা তুমি তুললে আমি লজিকটা বুঝি না, মুখ্যমন্ত্রীদের ছবি যাবে না প্রধানমন্ত্রীর ছবি যাবে, একই তো লজিক। সব ছবি না দেওয়া উচিত, কারোরই যাবে না, না কারোরই যাবে না। আমি বলবো এই বিজ্ঞাপনটাও যাবে না। তার কারণটা হলো যে আজকে বিজ্ঞাপনটা কেন যাবে, তার কারণ যে একটা প্রজেক্ট করতে যেখানে 2 কোটি টাকা খরচ হচ্ছে, বিজ্ঞাপনে খরচ হচ্ছে 4 কোটি টাকা। আর এটা তো আরেক রকম ছল যে প্রধানমন্ত্রীর ছবি থাকবে, মুখ্যমন্ত্রীর ছবি যাবে না। ভালো কথা, মুখ্যমন্ত্রী এত বড় করে নাম বেরোচ্ছে, টাইপটা আগে ছিল, আমি বলছি যে মানুষের করের টাকায় নেতা নেত্রীর প্রচার। আমার একটু খালি বলি যে মানুষের করের টাকাতে কিভাবে সর্বনাশ করা হচ্ছে। যেমন ধরা যাক কোনো একটি পশ্চিমবাংলার প্রত্যন্ত গ্রামে বলা হলো যে হাঁস মুরগির জন্য একটা ঘর করে দেওয়া হবে, সেই ঘরটি করতে লাগবে ধরা যাক 60,000 টাকা। এবার অঞ্চলের যেখানে শাসক দল থাকেন তাদের লোকাল যারা নেতারা, তারা কি করবে, 40,000 টাকা দিয়ে বলবে ভাই 20,000 টাকা তুমি পাবে না, তুমি এটাতে সই করো। এবং টাকাটা কিন্তু স্টেট গভর্নমেন্টের টাকা নয়, আমি খালি আমার রাজ্যে বলছি না, সমস্ত ভারতবর্ষে। অবশ্যই আমি তো দুর্নীতির প্রশ্ন, আরেকটা প্রশ্ন, কোনো সন্দেহের জায়গা নেই, কিন্তু এলপিজির ভর্তুকি যারা ছাড়ার ইচ্ছুক নন তারাও কি কোনো বিভ্রান্তিতে পড়ছেন? আপনাদের দ্রুত একটা ঘটনা দেখাবো, যে ঘটনা কিন্তু এই শহরে বাসে, ট্রেনে, ট্রামে কান পাতলেই শোনা যাচ্ছে, বিভ্রান্তির ঘটনা। দেখুন, ভর্তুকির হিমালয়ে বসে যখন শান্তিতে দিন কাটাচ্ছেন রাজনীতিকরা, তখন মধ্যবিত্তর সংসারে নয়া অশান্তি। রান্নার গ্যাস বুক করতে গিয়ে ফোনে 0 টিপলেই হাওয়া ভর্তুকি। বাড়ি এসে ভর্তুকিবিহীন গ্যাসের দাম চাইছেন ডেলিভারি ম্যান। সম্প্রতি এমনই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে অনেককে। গ্যাস বুকিং এর জন্য টোল ফ্রি নম্বরে ফোন করলে প্রথমে একটি কণ্ঠস্বর ইংরেজিতে বলছে ভর্তুকি ছাড়তে হলে 0 টিপুন। If you can afford LPG at market price, join hands in nation building exercise. Give up your LPG subsidy. Help light the flame in a poor man's kitchen. If you wish to give up your LPG subsidy now, press 0, else press 1 for refill booking menu. তারপর বলা হচ্ছে গ্যাস বুকিং করতে হলে 1 টিপুন। Press 1 for refill booking. এই পরিস্থিতিতে নয়া এই নির্দেশিকার গোলকধাঁধায় অনেকেই ভুলবশত 1 বিকল্প আসার আগেই 0 টিপে ফেলছেন। সঙ্গে সঙ্গে তার কাছে SMS চলে আসছে ভর্তুকি ছেড়ে দেওয়ার জন্য ধন্যবাদ, যা দেখে আঁতকে উঠছেন বহু মধ্যবিত্তই। ঠিক যেমনটি হয়েছে লেক গার্ডেন্সের বাসিন্দা শ্যামানন্দ ঘরাইয়ের সঙ্গে। তো অ্যাকচুয়ালি আমি নিজে আইটি সেক্টরে কাজ করি, আমি মিসগাইডেড হয়ে গেছি। সাবসিডির ব্যাপারটা যখন আসছে তখন তো ভাবছি আমি সাবসিডি পাওয়ার জন্য মনে হয় মেসেজটা এসছে, কেউ সাবসিডি পাওয়ার জন্যই হয়তো না জেনে হেইএস করে দিচ্ছে। এবার কি হবে? তবে কি ভুলের জন্য পুরো টাকা দিয়ে ভর্তুকিবিহীন দরে রান্নার গ্যাস কিনতে হবে? সে তো অনেক টাকা। এই পরিস্থিতিতে আশ্বাসবাণী শোনাচ্ছেন এলপিজি ডিস্ট্রিবিউটরদের একাংশ। তাদের বক্তব্য, কোনোভাবে ভুল করে 0 টিপে ফেললেও ঠিকভাবে অভিযোগ জানালে ভর্তুকির টাকা ফেরত মিলবে।
এখন ইন্ডিয়ান অয়েল বলছে যদি সেরকম কোনো কাস্টমার মানে ডিস্ট্রিবিউটরের কাছে এসে বলে যে আমার একটা ভুলবশত হয়েছে, তাদের আমরা ডিটেলসটা দিলে ওরা ইন্ডিয়ান অয়েল তাদের ব্যাকএন্ড থেকে ওটা সিস্টেমে ওরা অ্যাডজাস্ট করে নেবে। আর ডিস্ট্রিবিউটরদের একাংশের আরও দাবি, এই পরিস্থিতিতে আইওসির তরফে নয়া নিয়ম চালু করা হয়েছে। এখন শুধুমাত্র জিরো টিপলেই ভর্তুকি হাতছাড়া হবে না, ফোন করে গ্রাহকদের কাছে জানতে যাওয়া হবে তিনি আদৌ ভর্তুকি ছাড়তে চান কিনা, নাকি ভুল করে জিরো টিপে ফেলেছেন। আমাদের কাছে ডিস্ট্রিবিউটরদের কাছে একটা মেল আসবে যাতে ওদের কনজিউমার নাম্বার দেওয়া থাকবে, ওয়্যারএভার্স দেওয়া থাকবে। তো সেটাকে আমরা আবার ক্রস চেক করব কাস্টমারের সাথে যে তারা সত্যি সত্যি সেটা ছাড়তে চায় না এটা ভুলক্রমে হয়েছে। সব মিলিয়ে একটা কথা বলাই যায়, মূল্যবৃদ্ধির ভারে নুব্জ সাধারণ মানুষের ঘাড়ে এখন নয়া বিপত্তি, জিরো ডায়াল। রাজস্বী দত্তগুপ্ত ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি অন্য স্টুডিওতে অন্যায়ের কাছে যাব, আপনার কাছে জানতে চাইবো যে এই ধরনের অভিজ্ঞতা বোধহয় আপনারও হয়েছে, জনস্বার্থে যদি একটু বলেন যে কি ধরনের অসুবিধা হয়েছে আপনার। হ্যাঁ, আসলে ব্যাপারটা সম্পর্কে তো আমি ফ্যামিলিয়ার ছিলাম না, হঠাৎ করে বুকিংয়ের সময় এই প্রবলেমটা আমাকে ফেস করতে হলো। যেরকম ইনস্ট্রাকশন দিচ্ছিল সেরকমই করা হচ্ছিল, হঠাৎ করে এরকম জিরো প্রেস করার কথা বলে আমার ব্যাপারটা ঠিক মানে বোঝার আগেই মানে মিসহ্যান্ডলিংয়ের জন্য হয়ে গেল। তাহলে যারা হাফ লিটারেট বা আনএডুকেটেড তাদের পক্ষে তো আরোই তাহলে প্রবলেম হয়ে দাঁড়াবে ব্যাপারটা। এটা কিছু বোঝার আগেই ব্যাপারটা হয়ে গেল। এদিকে টেম্পোরারি একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে রয়েছি, সুতরাং এটা তো মানে ভীষণ একটা বার্ডেন হিসেবে রয়ে গেছে। আর এটা তো আমার মানে ইচ্ছের মধ্যে পড়ছে না ব্যাপারটা, তো এই ব্যাপারটা খুবই মানে প্রবলেম ক্রিয়েট করে যাচ্ছে ব্যাপারটা, এবং খুব আই এম ভেরি মাচ টেন্সড অ্যাবাউট ইট। কোনো সন্দেহ নেই যে এই বিভ্রান্তিতে অসুবিধা হচ্ছে সাধারণ মানুষ। আমি দেবাশিসদার কাছে যাবো। দেবাশিসদা, গ্রামের ক্ষেত্রে দৈনিক ক্রয় ক্ষমতা 34 টাকার কম হলে দারিদ্র সীমার নিচে বলা হয়। আমি বলছি যে দেশে সাংসদদের গড় আয়, আমি আবার বলছি 14,60,00,000, তাদের কেউ দারিদ্র সীমার নিচে, তাদের জন্য কেন ভর্তুকি দেওয়া হবে? কেন একটা ক্যান্টিন তারা ব্যবহার করবেন যার 90% ভর্তুকিতে চলে? দেখো, আজকের আলোচনার যে ফোকাসটা সেটা একেবারে ভর্তুকিটা সাংসদ পর্যায়ের মানুষজন ভোগ করছে, কিন্তু যারা নিম্ন আয়ের মানুষজন তাদের ক্ষেত্রে একটা দ্বন্দ্ব এসে দাঁড়াচ্ছে যে থাকবে কি থাকবে না, এতটা পাবে কি পাবে না। কিন্তু আমি তার আগের একটা কথা বারবার বলতে চাইছি, সেটা হচ্ছে যে ভর্তুকির আলোচনাটা আমরা কেন করছি। একটা এখানে অনেকে আছেন একটা মত বিশ্বাস করেন যে এত ভর্তুকি থাকা উচিত না। ইনফ্যাক্ট আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তিনিও ভর্তুকির ব্যাপারে এই ধরনের মনোভাব রাখছেন, জোরের সাথে রাখছেন। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে ঘাটতি বাজেটকে মাথায় রেখে তো এত ভর্তুকির আলোচনা, ভর্তুকি তুলে দেওয়ার আলোচনা, কিন্তু এটা যেন আমাদের স্মরণে থাকে যে এই ঘাটতির প্রশ্নে 5 লক্ষ কোটি টাকার কাছাকাছি হচ্ছে কর ইভেট করছে। নানা রকমভাবে যে কর ছাড়, নানা রকমভাবে যেটাকে করকে মকুব করা এবং ট্যাক্স ইভেট করা, এর পরিমাণ 5 লক্ষ কোটি টাকার কাছাকাছি। সারা দেশে মোট ভর্তুকির জন্য যে টাকাটাকে ছাড় দেওয়ার নিয়ে এত আলোচনা হচ্ছে সেটা কিন্তু 1 লক্ষ কোটি টাকার একটু কম। অর্থাৎ যে করটাকে ছাড় দেওয়া হচ্ছে সেটাও কিন্তু আবার সমাজের সেই ওপরের অংশ মানুষজন 15-20% তারা 5 লক্ষ কোটি টাকার কাছাকাছি ছাড়, যেটা সরকারের সম্ভাব্য আয়ের জায়গা। কর যারা ফাঁকি দিচ্ছে তারা বিপুল অঙ্কের ব্যবসায়ী, অ্যাবসলিউটলি তাই। এবং তার মানে দুটো দিক থেকে কিন্তু জিনিসটা যাচ্ছে। একটা হচ্ছে 1 লক্ষ কোটি টাকার ভর্তুকি, আর ওটা হচ্ছে 5 লক্ষ কোটি টাকার কাছাকাছি হচ্ছে কর ছাড় দেওয়া হচ্ছে। সেই কর ছাড়টাও কিন্তু পাচ্ছে সমাজের উচ্চ আয়ের অংশ। আবার এই ভর্তুকির যে ডিস্ট্রিবিউশন সেখানে গিয়ে দেখা যাচ্ছে কনসেন্ট্রেট করে যাচ্ছে। একেবারে আমি সুমিতবাবু, এটা নিয়ে সর্বত্রই একই আলোচনা যে পথটা কারা দেখাবেন, যারা এই কথা বলছেন তারা নিজেরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারেন না? না, প্রথমে বলি যে আপনারা সকলেই প্রায় এটা নিয়ে খুব অবাক হচ্ছেন যে এরকম কেন হচ্ছে। আমরা যে রাজনৈতিক সংস্কৃতিতে, অন্তত আমি ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছি, সেটা সেন্টারেই হোক বা স্টেটেই হোক, আমি দেখে এসেছি যে আমাদের সমস্ত নেতামন্ত্রীরাই কর সেবক, অর্থাৎ তারা আমাদের করের টাকায় নিজেরা আনন্দে এবং আরামে থাকবেন। এখন কথা হচ্ছে, আপনি যদি একটা জনমত সমীক্ষা নেন, আপনি এটা দেখতে পাবেন যে সে একজন শিল্পপতি হন, আমার মতো একজন অধ্যাপকই হন, বা একজন রিক্সাওয়ালা হন, কেউ বিশ্বাস করে না যে এই নেতামন্ত্রীরা আমাদের কোনো জনহিতে তারা কোনো কাজে আসবেন বা তাদের আমাদের দেশের উন্নতি করবার জন্য, উন্নতি সাধনের জন্য তাদের কোনো চিন্তা আছে, এটা তাদের মাথায় আমরা কেউই ভাবি না। কিন্তু আমরা ভোট দিয়ে নির্বাচিত করি। হ্যাঁ, আমাদের এই প্রতিরোধটা কিন্তু আমাদের ভেতর থেকেই আসতে হবে যে এইরকম ভাবে, ধরুন আজকে এই যে ভর্তুকির কথা এখন আমাদের কেন্দ্রীয় সরকার বলছেন, আমাদের অনুরোধ করছেন যে আপনারা কর ছাড়, আপনারা এটা ছেড়ে দিন ভর্তুকিটা। এটা এখন অনুরোধের পর্যায়ে আছে।
আগামীকাল যেটা আদেশের পর্যায়ে আসবে না এটা আমরা কেউ বলতে পারি না একেবারে। হ্যাঁ, এবং তখন যখন আদেশ করা হবে সেই সময় আপনি ভাবুন, আমরা যারা আমাদের মধ্যে অনেক একটা মধ্যবিত্ত স্তর তো আছেন যারা রিটায়ার্ড লোক, যারা তাদের যা কিছু সঞ্চিত অর্থ একটা MIS করে রেখেছে, সেখান থেকে মাসে মাসে টাকা পান, তারা যদি এই ভর্তুকির টাকাটা না পায় তখন তো তাদের সংসারগুলো ভেসে যাবে। এগুলো আমাদের ভাবতে হবে যে আজকে যেটা আমাদের অনুরোধ করা হচ্ছে কালকে এটা আদেশ হিসেবে আসবে। একদম। আসলে আশিস নন্দী একটা কথা বলেছেন যে আমাদের দেশটা আসলে দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে নার্সিসিজম, রেজিমস অফ নার্সিসিজম, আমরা যারা ভাবি আমরা ফেসবুক টুইটার করে ভাবি খুব সুখে আছি। আরেকটা হচ্ছে রেজিমস অফ ডেসপেয়ার, যারা কোনোদিন এই জায়গাটাতে পৌঁছতেই পারছে না। তো এই যে এই ফারাকটা, এই ভর্তুকিগুলো যত চলে যাবে তত এই ফারাকটা বাড়বে। ঠিকই, কোনো সন্দেহ নেই যে বেসিক জায়গাটায় আমরা এই আলোচনা শুরু করেছিলাম, সেই বেসিক জায়গাটার উত্তর দেবেন কারা? যারা দেবেন, যারা এত কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে মানুষের সামনে আবেদন রাখছেন, তারা কি নিজেদের রান্নাঘরটার দিকে একটু তাকাবেন, একটু পিছন ফিরে তাকাবেন যে নিজেরা কি ভোগ করছেন, ভর্তুকির কোন এভারেস্টের মাথায় বসে সাধারণ করদাতাদের দিকে আবেদনের হাত তুলে দিচ্ছেন? আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক রাত ৮টায়। ভালো থাকবেন, শুভরাত্রি। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেভার।